For more insights on the Iran war, we're joined by ইউক্রেন the যুদ্ধ research নিয়ে and মস্কো থেকে সরাসরি যোগ দিচ্ছেন সেন্টার অফ অ্যারাবিক ইউরেশিয়ান স্টাডিজের গবেষক দিমিত্রি ব্রিজে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এশিয়া ওয়ান নিউজে স্বাগতম। রাশিয়ার এই সংক্ষিপ্ত সামরিক কুচকাওয়াজ ইউক্রেন যুদ্ধে মস্কোর অবস্থান সম্পর্কে কি ইঙ্গিত দেয়? শুভ সকাল। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় রাশিয়া এই মুহূর্তে বেশ আতঙ্কিত বোধ করছে যে ইউক্রেন হয়তো ক্রেমলিনের সামরিক কুচকাওয়াজে কোনোভাবে আক্রমণ করতে পারে। এবং আসলে আপনারা যেমনটা অবগত আছেন যে আমরা সবাই জানি যে এখন বর্তমানে রাশিয়ায় বিজয় দিবস পালিত হচ্ছে। আর এই বিজয় দিবস রাশিয়ান ফেডারেশনের জন্য সামাজিক এবং সরকারি উভয় স্তরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাশিয়া বর্তমানে গভীরভাবে আশঙ্কা করছে যে ইউক্রেন হয়তো এই বিশেষ দিনে সরাসরি মস্কো শহরের ওপর বড় ধরনের কোনো আক্রমণ চালিয়ে বসতে পারে। এর ফলে রাশিয়া ইউক্রেনের ভেতরে বিশেষ করে রাজধানী কিয়েভ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে আরও অনেক বড় পরিসরে হামলা চালাতে প্ররোচিত হতে পারে। তাই এই মুহূর্তে অবশ্যই এখন একটি যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি এবং অপরিহার্য একটা বিষয়, কারণ এটি চলমান শান্তি আলোচনাকে সফলভাবে এগিয়ে নেওয়ার এবং রাশিয়ান ফেডারেশন ও ইউক্রেনের মধ্যে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমঝোতা তৈরির সূচনা হতে পারে। কিন্তু অবশ্যই এই যুদ্ধবিরতির তিনটি অর্থ রয়েছে। প্রথমত, এর একটা মানবিক গুরুত্ব রয়েছে। আহ দ্বিতীয়ত, এর একটি কূটনৈতিক গুরুত্ব আছে এবং তৃতীয়ত, এর একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কিন্তু তবুও আমরা বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিভিন্ন স্তরে এক ধরনের গভীর অবিশ্বাস ও আস্থার অভাব দেখতে পাচ্ছি শান্তি চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে। কারণ রাশিয়ার পক্ষ থেকে মনে করা হচ্ছে যে ইউক্রেন শান্তি চুক্তি সই করতে এখনো পুরোপুরি প্রস্তুত নয়, কারণ তারা এখনো রাশিয়াকে ক্রমাগত উস্কানি দিচ্ছে এবং রাশিয়ার মূল ভূখণ্ডে বারবার হামলা চালাচ্ছে। ইউক্রেনীয় সরকার এখনো সেই সমস্ত অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে রাজি নয় যা রাশিয়া 2022 সালের পর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যাকে রাশিয়া তাদের বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে। তাই বর্তমান পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল ও সংবেদনশীল এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি বেশ কঠিন বলে মনে হচ্ছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সত্ত্বেও বর্তমানে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি কতটা স্থিতিশীল বলে মনে করেন? আসলে আমার মনে হয় এখনো উভয় পক্ষের মধ্য থেকেই উস্কানি আসতে পারে, কারণ আমার ধারণা কোনো পক্ষই এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। এটা অত্যন্ত স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। তবে এর মানে এই নয় যে সমস্ত বাধ্যবাধকতা বা রাশিয়া ও ইউক্রেন যা কিছুতে একমত হয়েছিল তা উভয় পক্ষের কাছেই সরাসরি গ্রহণযোগ্য হবে। কারণ রাশিয়া এখনও ইউক্রেনীয় উস্কানি এবং রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলাগুলো নিরন্তর পর্যবেক্ষণ করছে। রাশিয়ান ফেডারেশনের ভৌগোলিক সীমানার দক্ষিণ এবং উত্তর দিক থেকে সামরিক আক্রমণ পরিচালনা করা রাশিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুরক্ষার ক্ষেত্রে এবং একই সাথে রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত উদ্বেগজনক ও বিপজ্জনক হিসাবে বিবেচিত হতে পারে। তাই আমরা আসলে এখনো ধারণা করে নিতে পারি যে রাশিয়া বিজয় দিবস উদযাপনের পরে ইউক্রেন আক্রমণ করতে পারে, কারণ রাশিয়া এখনো ইউক্রেনকে সরাসরি আক্রমণ করেনি। ইউক্রেন তুয়াপসে এবং রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন শহরে যা করেছে তারপরেও বিভিন্ন কারখানা এবং রাশিয়ার অভ্যন্তরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করার পরেও। স্যার, হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি ও ইরানি সম্পদের ওপর হামলার প্রেক্ষিতে কেন রাশিয়া এগিয়ে এসে ইরানের ওপর যুদ্ধ থামানোর চেষ্টা করলো না? উম আমি মনে করি রাশিয়া বিভিন্ন স্তরে তা করার চেষ্টা করছে, তবে কূটনৈতিক স্তরেই বেশি। কারণ রাশিয়া এই যুদ্ধে জড়াতে চায় না এবং রাশিয়ান সরকার, বিশেষ করে ক্রেমলিন, খুব ভালোভাবেই বুঝতে পারছে যে পরিস্থিতি অনুকূল নয়। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা রাশিয়ার জন্য ভালো হবে না। কারণ এখন ইউক্রেনের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি রাশিয়ান ফেডারেশনের জন্য, বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য
সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সংবেদনশীল একটা ফ্রন্ট হিসাবে বিবেচিত হচ্ছে। কারণ রাশিয়া যদি এই বিশেষ সামরিক অভিযানে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার সম্মুখীন হয়, অথবা ইউক্রেনীয় সেনাবাহিনী যদি সামনের দিকে আরও এগিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল বা শহর নিজেদের দখলে নিয়ে নেয়, তবে তা রাশিয়ার জাতীয় স্বার্থ, ভৌগোলিক অখণ্ডতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই এই মুহূর্তে রাশিয়ার জন্য এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে অধিকারাত্মকমূলক ও গুরুত্বপূর্ণ বিষয় হল ইউক্রেনের এই সামগ্রিক পরিস্থিতি। অবশ্যই হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সিরিয়া ভূখণ্ডে বর্তমানে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং শক্তিশালী অবস্থান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বর্তমান ইউক্রেনীয় পরিস্থিতির জটিলতার কারণে ক্রেমলিনের প্রধান অগ্রাধিকার হল ইউক্রেন। তাদের বর্তমান মূল লক্ষ্য ও অগ্রাধিকার হল ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানকে সম্পূর্ণভাবে সফল করা, এবং এই লক্ষ্য অর্জনের পর অবশ্যই পশ্চিমা দেশগুলোর সাথে বিস্তারিত আলোচনায় বসা, কারণ রাশিয়া বর্তমানে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে, যা তাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলছে পশ্চিমা দেশগুলো থেকে, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং এটি রাশিয়ার অর্থনীতির উপর উচ্চ চাপ সৃষ্টি করছে। এবং মধ্যপ্রাচ্য আর হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণেও এটি রাশিয়ার অর্থনীতিকে সমস্যার মুখে ফেলছে। বিশেষ করে গ্যাসপ্রম, লুকয়েল, রোজেনেফট এর মতো রাশিয়ান কর্পোরেশনগুলো এবং অন্যান্য বড় কর্পোরেশনগুলো, আর সেই সাথে রাশিয়ান ব্যাংকগুলোকেও, কারণ তাদের সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাই অবশ্যই এখন, যেমনটা আমি বলেছি, ক্রেমলিনের কাছে অগ্রাধিকার হলো ইউক্রেনের পরিস্থিতি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও শক্তিশালী দেশ ইরানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ, কারণ ইরান হলো রাশিয়ান ফেডারেশনের একটি অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। আগামী 2025 সালে উভয় দেশের মহামান্য প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান রাশিয়া ও ইরানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যাতে করে দুই দেশের মধ্যকার পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়। কিন্তু তার মানে এই নয় যে রাশিয়াকে সামরিক স্তরে ইরানকে রক্ষা করতে হবে। এটি বিভিন্ন ধরনের বড় কর্পোরেশনগুলোর মধ্যে হতে পারে, অথবা উভয় দেশের শক্তিশালী সামরিক সংস্থাগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ধরনের অভিজ্ঞতার বিনিময় করার একটি চমৎকার সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এর মানে এই নয় যে ইরান বা রাশিয়া একে অপরকে রক্ষা করবে। পরিশেষে বিশ্বশক্তির নতুন বিন্যাসে ইউক্রেন যুদ্ধ ও বাড়তে থাকা ইরান মার্কিন সংঘাতে আপনি কি কোনো যোগসূত্র দেখছেন? আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের পুলিশ হওয়ার চেষ্টা করছে। এখন দেখছি এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নন। এবং এটি একটি খুব বিপজ্জনক বিষয়, কারণ যখন আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন সংঘাত পরিচালনা করার চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত সামলানোর চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার চেষ্টা করছে, যাকে বলা হয় নতুন মধ্যপ্রাচ্য নীতি, এবং রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতিও আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনীয় পক্ষকে সমর্থন করছে। তাদের গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তু সম্পর্কে, এমনকি 2022 এর পরে রাশিয়া যে জমিগুলো দখল করেছে সেগুলোর ব্যাপারেও। তাই প্রকৃত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিস্থিতি বর্তমানে আরো অনেক বেশি কঠিন হয়ে উঠছে, কারণ জাতিসংঘ এবং সমগ্র বিশ্ব সম্প্রদায়কে যে কোনো ধরনের ফলপ্রসূ আলোচনায় অংশ নিতে এখন আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। বাস্তবতা হলো, জাতিসংঘ এখনো মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি কিংবা রাশিয়া ও ইউক্রেনের বর্তমান সংঘাতময় পরিস্থিতির কোনো মিশনেই পুরোপুরি সফল হতে পারেনি। বিশেষ করে এই দুটি দেশের মধ্যে, যারা অতীতে সোভিয়েত ইউনিয়নের শাসন আমলে দীর্ঘ সময় ধরে একই ধরনের সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ শেয়ার করত। তাই পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে। এবং যদি
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কেউ এক ধরনের মধ্যস্থতাকারী না হয়, আমি মনে করি যে এই আলোচনা ব্যর্থ হবে। কারণ অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন এই আলোচনাকে সফল করতে, শুধুমাত্র এর অর্থনৈতিক দিকের কারণে। কারণ আমরা জানি রাশিয়াও বিশাল অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থ নিয়ে নিয়েছে। সেই সময়ের ভূরাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করলে দেখা যায় যে রাশিয়া ভিত্তিক বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বড় কোম্পানিগুলো, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল, তারা সেখানে বেশ প্রভাবশালী অবস্থানে ছিল। তাই অবশ্যই রাশিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করছে, এবং এটিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে অর্থনীতি সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত, এবং অবশ্যই রাশিয়া 2022 সালের পরে যে জমিগুলো দখল করেছে সেই সংক্রান্ত চুক্তির অংশ হবে। আমরা দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া এবং খেরসন সম্পর্কে কথা বলছি। আহ তাই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় চুক্তির অংশ হবে। কারণ রাশিয়াও খুব ভালো করে বোঝে যে রাশিয়ার ফিরে যাওয়া উচিত। এবং কিছু সময় পরে, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক স্তরে পশ্চিমা দেশগুলোর সাথে কাজ করা উচিত। তাই এর মানে হলো শেষ পর্যন্ত যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চুক্তি এবং আলোচনা শুধুমাত্র রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আর্থিক পরিস্থিতির অংশ, এবং সেই সাথে 2022 সালের পরে রাশিয়ান ফেডারেশনের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল সেগুলো বাতিল করার জন্য। after 2022.